দিদি আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা অবশ্য আমার নয়, এই প্রশ্নটা আমার এক জেঠুর। তিনি আপনার গুণভুক্ত ভক্ত আর কি। তো তার জেঠুর প্রশ্ন হচ্ছে যে মৌচাকে একটা খুব পপুলার একটা সিন ছিল যেখানে রবি ঘোষ এবং তুমি রয়েছো, একটা তোমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, একটু ঝগড়া হয়েছে তার আগে, মানে তুমি পাত্তা দিচ্ছ না কিছুতেই, সে ভীষণ পিছন পিছন ঘুরছে, এবং ওই রকম একটা সিচুয়েশানে ওখানে সাবিত্রী দেবীও আসবেন, উত্তমবাবু আসছেন, এবং তারপরে উত্তমবাবুর কনভারসেশনটা, এবং রবিবাবু বলছেন, এক্সপ্রেস করছেন যে কত বোঝানোর চেষ্টা করছে, কিছুতেই বুঝছে না এরকম ব্যাপারটা। তো ওখানে একটা ইয়ে ছিল যে প্রেম করা স্বাস্থ্যের পক্ষে ভালো, মন এবং শরীর দুই ভালো থাকে। এখন ডাক্তারদেরও খুব পপুলার এটা একটা কথা, ডাক্তাররাও বলেন, অনেক সময় বলে থাকেন যারা বিশেষ করে সাইকিয়াট্রিস্ট বা এই ব্যাপারে রয়েছেন। তো সেই দৃশ্যটাকে নিয়ে যদি একটু মজাদার কোনো, ওই দৃশ্যটা বললাম তো, ওই দৃশ্যটা করতে যে মানে যেদিন করছিলাম সেদিন খুব মজাই হচ্ছিল। প্রথম কথা বললাম তো, আমাদের পুরো ব্যাপারটাই আমাদের সাবুদির সঙ্গে বলো, দাদার সাথে বলো, রবিদার সাথে বলো, সবার সাথে আমাদের আমার আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। তার ফ্লোরে গেছি তখন ওই রবিদা বলল, জানিস তো আজ এই সিনটা খুব মজার সিন, আর এরকম এরকম করবো। আচ্ছা ঠিক আছে। তারপরে ধরো সাবুদি ঢুকলো, সাবুদি ঢুকতে ওইটা করলাম, তারপরে দাদা ঢুকলেন, দাদা ঢুকে বললো ঠিক আছে। হ্যাঁ, তা ওই ওই যে দাদার ডায়লগ ডেলিভারিটা তো অসাধারণ অসাধারণ। সেগুলো ওয়ে করতে করতে ওইখানে দাদা যখন ওটা বললো, তার আগে রবিদার ডায়লগটা ছিল যে আমি চাপাকে অনেকবার বলছি, চাপা কিছুতে রাজি হচ্ছে না, বলছে বাড়ে চাপা বিয়ে করলে এই হবে। তখন বলছে তুমি ওকে, দাদা জিজ্ঞেস করছে তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ খুব ভালোবাসি। বিয়ে করবে? বিয়ে করবো। হ্যাঁ, তো বলছে ঠিক আছে বিয়ে করা না, আমি না না, তখন দাদাই কে করে, না না প্রেম করা ভালো, প্রেম করলে শরীর মন দুটোই খুব ভালো থাকে। তা এই যে দাদার ডেলিভারিটা, এটা একটা অসাধারণ অসাধারণ, মানে সাধারণ লোকে এই ডায়লগটা শুনেই মূর্ছে যায় একদম। এবং মৌচাক সত্যি সেই সিনেমা এখনো পর্যন্ত দেখতে গেলে সেই দমফাটা হাসি, এবং এক একটা দৃশ্য তো ভীষণ। হ্যাঁ, এখনও ধরো দূরদর্শনে অন্তত মাসে একদিন থাকে, অন্য অন্য চ্যানেলে মাসে একদিন থাকে। মৌচাকের কথা যে আমাকে মানে প্রত্যেক মাসে কেউ না কেউ বলে, দিদি কাল তোমার এই যে মৌচাক দিলাম, দিদি পরশুদিন মৌচাক দেখলাম, এটা তো বলবেই। একদম। এই যে কাজ করার যে অভিজ্ঞতা, এবং সেক্ষেত্রে উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, প্রচুর মানুষের সান্নিধ্য তুমি পেয়েছো, একটু শুনবো যে ব্যক্তি মানুষ হিসেবেও তারা কেমন, শিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো। যেমনি ভানুদার কথা বললে, ভানুদা হচ্ছে, আমি ভানুদাকে নিজের দাদা বলো, দাদা নিজের বড় দাদার মতো ভালোবাসি। কারণ আমি যখন প্রথম, মানে আমার ছোটোবেলায় আমার খুব কষ্টের দিন গেছে। আমি ফ্যামিলি, বড় বিরাট ফ্যামিলির মেয়ে, ঘোষাল ফ্যামিলি, কিন্তু আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমার বাবার মাথা খারাপ হয়ে যেতে বাবা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তখন আমার কাকারা বাড়িটাকে, আমাদের গড়পাড়ে আমাদের নিজেদের বাড়িটাকে বিক্রি করে দেয়, দিয়ে আমার মাকে, আমাদের 3 ভাই বোনকে, 4 ভাই বোনকে রাস্তায় বের করে দিয়েছিল। তখন কি করব আমরা, মা মানে ঘোষাল বাড়ির বউ কোনোদিন রাস্তায় নামিনি, সে রাস্তায় বেরিয়েছে, বোঝো কী করবে। তখন ওই আমার 2 দিদি কোনো রকমে একটা বাড়ি ভাড়া করে আমরা ওইখানে ছিলাম। ওইখানে থাকাকালীন তারপরে এই নাটকে করতে করতে আমার দিদি অভিনয়ের জগতে ঢুকলো, সেখানে গীতাদির সাথে আলাপ হলো। গীতাদি তখন আমাদের সবাইকে একটা বলা, আমার বাড়িতে এসে থাকো। তখন আমার দিদিও অভিনয় করছে, ইরা মিত্র, আমার আর এক দিদি আছে, সে দিদি আমার এখনও বেঁচে আছে। সেই দিদির সাথে গীতাদির ভাইয়ের বিয়ে হলো, মানে বড়দি, মানে গীতাদি এখন আমার সম্পর্কে বড় দিদি আর কি। তা ওইখানে গিয়েই সমস্ত মানে আমাদের অভিনয় জগতে আসা। তখন বড়দি বলল মাকে যে আমার দাদা ছিল শঙ্কর, শৈল ওর নাম ছিল, শৈল আর মাটু তো ছোটো ছোটো, তুমি এক কাজ করো মাসিমা, ওদেরকে অভিনয় করতে দিন, অভিনয় করতে দিলে ওরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তখন বড়দির সঙ্গে, বড়দির বাড়িতে সবাই, এত ভানুদাও আসতেন। তখন আমার 3 বছর বয়স, আমার দাদা 5-6 বছর, না আমার 3 বছর, ওর 6-7 বছর বয়স, 3 বছরের বয়স। তখন ভানুদা এসে আমাদের দেখে বলল, তখন ভানুদার সঙ্গে বড়দি আলাপ করিয়ে দিল যে শৈলমাটু পাঠ করবে, তুমি তো পাঠ করো, তুমি এ করো, ওদেরকে কাজ দাও। তখন ভানুদা দেখে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কি করতো জানো, প্রত্যেক মাসে আমার মায়ের হাতে এসে উনি টাকা দিয়ে যেতেন,
যে শৈলমা ওদেরকে খাওয়াবেন, মা উনি বলতো না না আমি আপনাকে দিচ্ছি না, আমি ওদেরকে দুজনকে দিচ্ছি। তা আমি কি করে ভুলবো বলো না, কোনোদিন ভুলতে পারি? মানে ছোটোবেলাতে মানুষ করেছেন বলতে গেলে, ছোটোবেলা থেকে ভানুদা আমাদের এসে সাহায্য করতেন। সেই সাহায্যের কথা কিন্তু কেউ জানে না, আমি না বললে হয়তো কেউ জানতেও পারতো না, কিন্তু আমি এটা স্বীকার করি কারণ উনি এটা করেছেন আমাদের। তাই ভানুদা আমার কাছে বিশাল ব্যাপার। আমি যখন বড় হয়ে গেছি তখনও উনি সমস্ত খোঁজ নিতেন যে আমি কি করছি, কি কাজ করছি, ঠিক আছে কি না। আমি যখন সাউথ ক্যালকাটা চলে এলাম প্রত্যেক দিন উনি এসে আমার খোঁজ নিয়ে যেতেন। তখন ওই বড় ফোন ছিল, ফোন যদি না করতাম বাড়িতে এসে বলতেন বাঙাল কথায়, তুই কি খুব বড় হয়ে গেছিস এখন যে আমাকে ফোন করে জানাতে পারিসনি তুই কী করছিস, কেমন আছিস। মানে এই রকম সম্পর্ক ছিল ভানুদার সঙ্গে আমার, মানে ভীষণ। মানে আমার নিজের বললাম, আমার বাবা বলতে গেলে আমার বাবা, আমার বড় দাদা বলতে গেলে ভানুদা আমার দাদাই। ভানুদার ফ্যামিলিও আমাকে ভীষণ ভালোবাসতেন। তারপর আমাদের সন্ধ্যা মামনি, আমি যখন সাউথে চলে, সন্ধ্যা মামনির বাড়ি ছিল ওই পেট্রোল পাম্পার গায়ে হচ্ছে সন্ধ্যা মামনির বাড়ি ছিলেন, সন্ধ্যা রানী। তা মামনি ওইখান থেকে রিক্সা করে বাজার যেতেন, লেক মার্কেট, আর আমার বাড়িটা ঠিক রাস্তার উপরে। ওইখান থেকে জানলা দিয়ে জিজ্ঞেস করতে, হ্যাঁ রে তুই আজকে তোর শুটিং আছে, বেরিয়েছিস, কেমন আছিস, শরীর ভালো আছে তো। মানে এই রকম সম্পর্ক ছিল সব আমাদের সঙ্গে। সরজুবালা দেবী, একসঙ্গে নাটক করতাম, তখন ছেলের পাঠ করতাম তপন এতে রংমহলে। ওই কি খাবো কি করব সমস্ত সময়। রীনাদি, অপর্ণা সেন, ছোটো, আমি তখন তো ছোটো, আউটডোর গেছি এখানে পিঞ্জরের, আমি কি খাচ্ছি, আমি কোথায় আছি, আমি ঠিক মতো আছি কি না, মানে আমার সমস্ত খোঁজ নিতেন যে ঠিক মতন আমি আছি কি না। তা এই যে শিল্পী, এত বড় বড় শিল্পী, উত্তমদা তো ছেড়ে দাও, উত্তম কুমার তো বিশাল বড়, কিন্তু মহানায়ক, কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু আমার খোঁজ নিতেন। আউটডোরে গিয়ে আমি কোথায় আছি, আমি খেয়েছি কি না, আমি ঠিকমতো আছি কি না, উনি কিন্তু খোঁজ নিতেন। আমাকে জিজ্ঞেস করতেন, কী রে সব ঠিক আছে তো রে, ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছিস তো, খাচ্ছিস তো, হ্যাঁ। তা এই যে এত বড় বড় শিল্পী, মানে জহর রায় বলো, জহর গাঙ্গুলি বলো, বিশাল বিশাল এরা, পাহাড়ি সান্যাল, পাহাড়িদার সঙ্গে আউটডোর গেছি, পাহাড়িদা কী ভালো, তোমায় কী বলবো। প্যাক আপ হয়ে যাওয়ার পর উনি এসে বাড়িতে, উনি আমাদের নিয়ে বেরোতেন, বেরোই বলে তমলুকে আউটডোরে গিয়েছিলাম। তা ওইখানে বেরিয়ে এই মিষ্টি, ওই মিষ্টি, সেই মিষ্টি উনিও খেতেন, আমাদের সবাইকে খাওয়াতেন। তা এই রকম মানসিকতা ছিল এরা। এত যত বড় শিল্পী ছিলেন তেমনি বড় বড় মন ছিল। সত্যি বড় মন না থাকলে বোধহয় হয় না, জানো তো। শিল্পী মানে আমাদের উত্তমদাও বলতেন, সবাই, মানে তখনকার দিনে সবাই বলতেন যে বড় শিল্পী হতে গেলে না বড় মন করতে হবে, বড় মন থাকলে পারেই বড় শিল্পী। মনটা যদি বড় না হয় না, ভালো শিল্পী হয় না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে মনটা বড় থাকলেই সে বড় শিল্পী হবে, সে ভালো শিল্পী হবে। একদম। আমরা এতক্ষণ দিদির সাথে কথা বলছিলাম, যে জানছিলাম যে বড় বড় ব্যক্তিত্ব হিসেবে আমরা যাদের জানি, বড় বড় শিল্পী, একেবারে কিংবদন্তি শিল্পী, তারা ব্যক্তিগত জীবনে কতটা আন্তরিক, কতটা মাটির মানুষ ছিলেন, তাই হয়তো এত বড় মাপের শিল্পী হতে পেরেছিলেন তারা। দিদির কাছে আরও একটি প্রশ্ন নিয়ে আসবো, যে এই যে সিনেমা, একেবারে স্বর্ণযুগের, সত্যি উত্তম কুমারের সাথে কাজ করার অভিজ্ঞতা, ভানু বন্দ্যোপাধ্যায়কে এইভাবে পাওয়া, সন্ধ্যা রানী দেবীকেও এইভাবে পাওয়া, এত ভালো ভালো মানুষের সাথে কাজ, পরবর্তীতেও নতুনদের সাথেও কাজ করার অভিজ্ঞতা, এই যে দুটো প্রজন্মের সাথে কাজ করার অভিজ্ঞতা, কোথায় পার্থক্য মনে হয়? প্রথম কথা কি জানো তো, আগেকার ধরো যাদের এই যে বিশাল দিকপাল যারা, তারা তো বললাম বিরাট মনের মানুষ, তাদের সঙ্গে তুলনা করা যায় উচিত না, আর আমি সেটা করিও না। তারপর যারা এসছে তারাও যে খারাপ বলবো তা না, তারাও ঠিক আছে। তার পরের জেনারেশন যারা এলো, মানে এখন ধরো যারা আছেন, যারা করছে, তাদের কি হয়ে গেছে ব্যাপারটা জানো তো, আন্তরিকতাটা চলে গেছে। আন্তরিকতা কেন চলে গেছে, তারা সারাক্ষণ ওই মোবাইল, আগে তো মোবাইল ছিল না, এখন ধরো ফ্লোরে যদি তুমি দেখো গিয়ে, তুমি টেকনিশিয়ান থেকে আরম্ভ করে আর্টিস্ট থেকে আরম্ভ করে সবার হাতে একটা করে মোবাইল, সারাক্ষণ এরকমই করে আছে, পাশে বসে তুমি আছো, তোমার সঙ্গে কথা বলছে না মোবাইলে, তারা মোবাইল দেখতে দেখতে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, এত বেশি কথা বলে মোবাইলে, যে আমি হয়তো সামনে দিয়ে গেলাম, আমাদের সময় ছিল কি, আমরা যাকে দেখবো দেখা হলে গুড মর্নিং সকালবেলায় বলা, ফ্লোরে গিয়ে ডিরেক্টরকে গুড মর্নিং বলা, টেকনিশিয়ানদের বলা গুড মর্নিং, কেমন আছো তোমরা, এটা জিজ্ঞেস করা, সেটা উঠে গেছে।
সে ব্যাপারটাই নেই। এখন দেখা হলে আর্টিস্টের সঙ্গে দেখা হলেও হাই, কোনো আন্তরিকতা তো নেই, মানে সেই ব্যাপারটাই নেই, যার জন্য খুব অসুবিধে লাগে। কারণ আমরা তো ওভাবে মানুষ হইনি, বিশেষত আমি তো ছোটোবেলা থেকে যাদের সাথে মানুষ হয়েছি সেই জগৎটা ছিল আলাদা। হ্যাঁ, জগৎ পাল্টেছে, দিন পাল্টেছে, আমিও জানি দিন পাল্টেছে, নিজেকে সেই মতো করে নিয়েছি। কিন্তু নিতে নিতে একটা জায়গায় মনে হয় কত নেব, এরা কি কিছুই নেবে না বা শিখবে না? শিল্পীদেরও তো একটা মানে একটা সম্মানের জায়গা আছে, তাদেরও তো একটা ক্লাস আছে, সেই জায়গাটা এরা কেন নেবে না? মানে সাধারণ দর্শকের কাছে তো শিল্পী একটা তো বিশাল ব্যাপার না, অতএব তাদের দেখে মানুষ শেখে, অতএব সেই শেখাটা তাদের থেকে শিখবে না কেন? ধরো আমি যে এই যে বড় বড় লোকেদের সঙ্গে আমি তো শিখেছি বলেই তো বলতে পারছি। তারপরেও যারা সঙ্গে ছিল তাদেরকেও আমি শিখিয়েছি, তারাও শিখেছি। তারপরের জেনারেশনটা আর শিখতে চায় না কোনো কিছু, তারা ভেবে নিয়েছে আমরা বিশাল কিছু হয়ে গেছি। তাদেরও আমি দোষ দেবো না, কারণ এখন মিডিয়াটা তাদের মানে তারা কি যোগ্যতা তাদের আছে সেটা দেখছে না। একটা সিরিয়ালের 4টে মানে 2টো কথা বললো, সঙ্গে সঙ্গে মিডিয়া তাকে এমন দিয়ে দিল, সে একটা বিশাল কিছু হয়ে গেল। আর সেও সঙ্গে সঙ্গে ভাবলো আমি একটা বিরাট কিছু হয়ে গেছি। না, বিরাট কিছু হয়ে যায়নি। আমাদের ইন্ডাস্ট্রিতে বিরাট কিছু হতে গেলে তোমাকে থাকতে হবে। এই যে ধরো আমরা আছি টিকে থাকতে, আমি আজ 63 বছর আছি। হ্যাঁ, 63 বছর থাকাটা বিশাল ব্যাপার। আমি বলছি না যে আমি একটা বিশাল বড় হিরোইন হয়েছি, তা আমি হইনি, কিন্তু আমার একটা জায়গা আছে। আমি এখনো বেরোলে আমাকে অন্তত 10টা লোক তো জিজ্ঞেস কেমন আছেন দিদি, ভালো আছেন তো, এটা তো জিজ্ঞেস করে। অতএব এই যে টিকে থাকাটা, এই যে একটা জায়গায় থাকা, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার আমি এখন সারাক্ষণ করি না, মিডিয়ার সঙ্গে আমার সঙ্গে সম্পর্কটা খুব কম। এই যে তুমি ইন্টারভিউ নিতে এলে বারবার বললে বলে আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ দেবো, যার জন্য মিডিয়াটা আমি খুব কমই করি। তা মিডিয়া দিয়েছে বলে আমি সঙ্গে সঙ্গে ভাবলাম আমি একটা বিরাট কিছু হয়ে গেলাম, এটা ভাবাটা খুব খুব খারাপ, জানো তো। এখন অভিনয় করতে যখন এসছো তাহলে অভিনয়টাকে শেখো, অভিনয়টা শিখে একটা জায়গা তৈরি করো, করে অন্তত 5 বছর থাকো যে জায়গাটায়, থেকে লোককে তোমাকে চিনুক, 5 বছরে সবাই জানুক, করুক, মিনিমাম 5 বছর তুমি থাকো, টিকে থাকো, তবে তো একটা শিল্পী। তবে এটা একদমই সত্যি কথা। কারণ দিদি এখন না হয় কি, এটা ঠিক একটা মেগা সিরিয়াল হলো, তারপরে তাকে খুঁজে পাওয়া গেল না, সে হয়তো মেইন ক্যারেক্টার, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই যে একটা স্টারডাম, ওই যে ডে 1 থেকে তৈরি হয়ে গেল, এবার গিয়ে তিনিও সাফার করছেন, মানুষও কিন্তু সেভাবে মনে রাখতে পারছে না। আমাদের টিভি সিরিয়াল হচ্ছে খবরের কাগজ। তুমি যেদিন খবরের কাগজ এলো সেদিন খবরের কাগজ পড়লো, পরের দিন খবরের কাগজটাকে কুঁকড়ে ফেলে দিল। টিভি সিরিয়ালও ঠিক তাই, একদমই তাই। যেদিন দেখে সেদিন খুব দেখে, পরের দিন সেটা ভুলে যায়। এবং তারপরে কি গল্পগুলো আস্তে আস্তে যে অন্যরকম আর দেখবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সত্যি এটা একটা চলচ্চিত্র জগতের খুব কোথাও গিয়ে একটা যারা কিংবদন্তি অভিনেতা এবং অভিনেত্রী, যারা তোমাদের মতো মানুষ, তাদের এটা বোধহয় খুব আক্ষেপের জায়গা। খুবই আক্ষেপের জায়গা। থাকে না কোনো কিছু। দূরদর্শনে কাজ করে বলে মানে এই টিভি মিডিয়াতে হচ্ছে কি, তুমি কাজ করে যে তোমার থাকবে সে ব্যাপারটা নেই, থাকার কোনো নেই, যেটা এখনো ছবিতে আছে। ছবিতে তুমি এই যে আমি কবে ছবি করেছি, এখনো ছবি চলছে, আমি মরে গেলেও ছবিটা দেখবে। ছোট বউ ভীষণ পপুলার, হ্যাঁ, সমানভাবে প্রাসঙ্গিকতার সাথে মানুষ বসে দেখে। সেই তো বাড়িতে এটা আমি দেখেছি, ছোট বউ মানে খুব বিশাল একটা, এবং ওই সময়টা একটু তৈরিও হচ্ছিল যে বড় বউ, মেজ বউ, ছোট বউ, হ্যাঁ, এবং ছোট বউয়ের ক্যারেক্টারটা, তোমার ক্যারেক্টারটা তো খুব নেগেটিভ ছিল, কিন্তু তারপরে জিনিসটা বেশ একটা পারিবারিক একটা কোথাও বার্তা থাকে। সেই তো সেটা কি কোথাও গিয়ে মনে হয় সেটা তো ভীষণই দরকার। ধরো আমাদের এই যে ছায়াছবি, যে কথাটা, ছায়াছবি মানে কি, ছায়া হচ্ছে তোমার অন্তরটা, ছবিটা হচ্ছে তোমাকে দেখানো। এই যে অন্তরকে দেখানো, এইটার জন্যই তো আমাদের ছায়াছবি। আমাদের শিক্ষা ছিল ছায়াছবি আগেকার দিনে। মানে ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন, ওরে তোরা তো লোকশিক্ষা দিস, তোদের তো অনেক বড় দায়িত্ব লোকশিক্ষা দেওয়ার। সেই লোকশিক্ষাটা তো আমরাই তো দিয়ে এসেছি। এখন সে লোকশিক্ষাটা তো আমাদের কাছে এখন আর নেই, আমাদের হাতেও নেই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মিডিয়া যা বলছে তাই করে যাচ্ছে, চ্যানেল যা বলছে তাই করে যাচ্ছে। শিক্ষা যেটা, সেই শিক্ষাবোধটা তো আর আমরা দিতে পারছি না, আর বলতেও পারছি না। সিনেমাতেও গিয়ে কোথাও গিয়ে সামাজিক বার্তা কমে আসছে, খুবই কমে আসছে। হ্যাঁ, তুমি বেশিরভাগ ছবি দেখো, হয় খুন ডাকাতি,
ডাকাতি 14টা ছবি এলো পুজোর সময়, সব কটাতে ডাকাতি। আরে কত লোকে দেখবে ডাকাতি? ডাকাতি দেখতে ভালো লাগে? এই যে হার্ট টাচ করা গল্প, আগেকার দিনে গল্পতে কি হতো, ছবিটা দেখে বাইরে এসলেও মনে হতো একটা ছবি দেখলাম, বাহ এই সিনটা কি সুন্দর, ওখানটা সত্যি এত সুন্দর, গানটা শুনে প্রাণ ভুলে গেল, প্রাণ ভরে গেল। এই যে ব্যাপারটা ছিল, এখনকার ছবি দেখে তোমার মনে হয় এই ছবি হাউস থেকে বেরিয়ে গেলে ওই দেখলাম, ঠিক আছে ছবি দেখেছি ভালো, হ্যাঁ দেখে এসছি, জানিস তো কি যে দেখেছি, ক্যারম লেগেছে, কি বুঝেছি সেটা আর আজকাল আসে না। অতএব ওই ছবি দেখলাম, এই হচ্ছে কথা। দিদি দেখো ছবি? আমি ছবি খুব কম দেখি গো, কারণ আমি হয়তো এখনকার ছবি বুঝি না বলতে পারো। কারণ এক একজন ডিরেক্টর ছবি আরম্ভ করে খুব ভালো, তারপর ছবি কোথায় যে গতি চলে যায় ছবির বুঝি না। তারা বড় বড় ডিরেক্টর, আমি হয়তো বুঝি না, সেই জন্য আমি ওই এক দুটো ছবি দেখে তারপর আর দেখি না। যেমনি শিবুর ছবিটা দেখি, শিবুর ছবিটা কী হয়, শিবু অনিতা ওদের ছবিটা কি হয় যে একটা গল্প থাকে, গল্পটা শেষ অবধি বোঝা যায়। কৌশিকের ছবি একটা গল্প থাকে, শেষ অবধি বোঝা যায়। ওদের ছবি যেগুলো ভালো হয় সেগুলো আমি দেখি না যে তা না। তাহলে এই যে সব এত যে ছবি হচ্ছে দেখি না গো, ভালো লাগে না, আমার নিজের ভালো লাগে না। সবার যে ভালো লাগবে মানে আমার ভালো লাগবে না বলে যে সবার ভালো লাগবে না তা না, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি দেখি না। দিদিকে একটা একটু অন্যরকম প্রশ্নে আসবো, একটু ব্যক্তিগত পরিসরে ঢুকবো এবার। অভিনয়, সুদীর্ঘ অভিনয় জীবন, যদিও আমরা কথা প্রসঙ্গে বুঝতে পারলাম যে বিবাহ বন্ধনে যার সাথে তুমি আবদ্ধ হয়েছো সে এই জগতে সেইভাবে মানুষ নয়, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তিনি তার জগতের মানুষ। কিন্তু অভিনয় করতে গিয়ে, বিয়ের পূর্বে বলছি, এমন কোনো অভিনেতা ছিল যাকে দেখে ভীষণ ভালো লাগতো এবং মনে হতো যে মনে একটা অন্যরকম ঘন্টা না, বাজতো? কেন বলছি আমার সেটা হয়নি, কারণ আমি ধরো 8 বছর বয়স থেকে তো কাজ করছি। 8 বছর বয়স থেকে যখন প্রথম পাঠ করতাম তখন ছেলের পাঠ করতাম নাটকে, ছেলের পাঠ করতে করতে আস্তে আস্তে বড় হলাম, মেয়ের পাঠ করলাম, মেয়ের পাঠ করতে করতে বড় হতে হতে হিরোইন করলাম। তা এই সব আর্টিস্টের সঙ্গেই আমার ছোট থেকে এমনভাবে ভাব হতে হতে উঠতাম যে তাতে মনে হতো না যে ওর সঙ্গে আমি প্রেম করবো বা ওর সঙ্গে, হ্যাঁ ভালো যে লাগতো না তা না, নিশ্চয়ই ভালো লাগতো, আমার কয়েকটা যদি সেরকম থাকতো তার সঙ্গে ভালো লাগতো, ভালো ব্যবহার করতাম। আমার বন্ধুত্ব খুব ভালো ছিল সবার সাথে, যেমনি অর্জুন চক্রবর্তী, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, সন্তুর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। এরকম বন্ধুত্ব মানে আমার পুরো ব্যাপারটা একটু ছেলে ভাব ছিল, মানে আমি যে খুব মেয়ে ব্যাপারটা সেরকম ছিল না, আমার বেশি বন্ধু ছিল ছেলেরাই। জানে প্রেমটা কারো বন্ধুত্ব, এলাম আড্ডা মারলাম, সিনেমা যাই, সিনেমা গেলাম, হোটেলে গেলাম, খেতে গেলাম, এই রকম ব্যাপারটা ছিল। ওই যে প্রেম করবো সে ব্যাপারটা খুব একটা ছিল না। দিদির সেক্ষেত্রে মনের কাছের অভিনেতা তখনকার দিনে, যদিও তখন তো সবাই ভালো অভিনয় করতো, প্রত্যেককেই মনে হতো ভীষণ ভালো অভিনয় করে, এরা প্রত্যেকেই আমার খুব কাছের। আর এখন বর্তমান সময় যারা অভিনয় করছে তাদের মধ্যে থেকে এমন কেউ আছে যার অভিনয় দেখে মনে হয় যে এর অভিনয়টা খুব ভালো লাগলো, বা আরেকবার এর কোনো সিনেমা বেরোলে দেখি, এরকম কেউ? সেরকম বা একাধিক হলেও? আসলে না, এর মধ্যে আমার আবিরকে ভালো লাগে, আবিরের কাজ দেখলে পরে আমার ভালো লাগে, আবির কাজও ভালো করে, আবিরের ছবি হলে পরে আমার মনে হয় দেখি আবিরের ছবিটা। আর সেরকম সবাইকে খুব একটা আমার সেরকম পরম কাজ করে, কিন্তু পরমের আমার এক একটা সময় এক একটা মানে মনে হয় যেন একরকম হয়ে যাচ্ছে ক্যারেক্টারগুলো, যার জন্যে অতটা ভালো লাগে না। একটা রোল খুব ভালো লাগে দেখতে ইচ্ছে করে। যেমনি ওর এইতে দেখলাম ওটিটিতে কি দেখলাম, এই যে নামটা ভুলে গেলাম, খুব সুন্দর কাজ করেছে, ভালো করেছে, ভালো লাগলো দেখতে। আর একটা বিষয় নিয়ে যেটা প্রশ্ন করব যে বর্তমানে তো সিনেমা ছাড়া আর সিরিয়ালের উপরে ইন্টারেস্ট নেই, তাহলে ব্যক্তিগত সময় রত্না দি কি করে? ব্যক্তিগত সময় বলতে গেলে আমি এখন বেশি থাকি গ্যাংটকে আমার হাজব্যান্ড থাকে, ও গ্যাংটকে থাকি। গ্যাংটক একটা আলাদা জগৎ, ওখানে বন্ধু আছে সুশীলের বন্ধুরা আছে, আমরা সবাই মিলে আড্ডা মারি, তাস খেলি, যেটা আমার খুব প্রিয় জিনিস তাস খেলা। গ্যাংটকে বসেও আমরা সবাই মিলে 5-6 জন মিলে বসে তাস খেলি। আমরা কলকাতাতেও আমার ঠিক এখানেও আমার বন্ধু আছে, বন্ধু বলতে গেলে যে খোকা হচ্ছে সুপর্ণকান্তি ঘোষ, ও আমার ছোটোবেলার মানে আমি ওকে আমার ছোট ভাইয়ের মতো। তা আমি কলকাতা থাকলে ওই খোকা, আমার এক ভাই আছে তিমির,
তা আমার ওই রকম আমার বন্ধু আছে, তিমিরের স্ত্রী হচ্ছে বিবি, এরা আমার অনেক গুণ। আমার এক বোন আছে, বোনের মেয়ে আছে, তা সেও ওই সবাই, আমি কলকাতায় এলে সবাই এসে যায়। এক একদিন ওদের বাড়ি আড্ডা মারতে গেলাম, ওরা আমার বাড়িতে এলো। আমাদের ক্লাব আছে, আমার ক্লাব আছে সিআরসিতে চলে গেলাম, ওখানে আড্ডা মারলাম। সিআরসিতে সব আমার বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলে আড্ডা মারলো, এই করলো, এই করতে করতে সময় চলে যায়। মানে ব্যক্তিগত জীবনে এই উনি তাও কি অভিনয়টাকে মিস করো? হ্যাঁ করি, নিশ্চয়ই করি গো, কারণ আমি যে অভিনেত্রী, আমার অভিনয়টা তো আমার রক্তেই। এক এক সময় খুব মনে হয়, যেমনি ধরো ফেসবুক দেখতে দেখতে মনে হয় সব, যখন দেখি এটা নতুন হচ্ছে, ওটা নতুন হচ্ছে, তখন বলে আমি তো এই পার্টটা করতে পারতাম না, তবে দূর, আমি তো কাজ ছেড়ে দিয়েছি, আমি কি করব, আমি তো এখন কাজ করব না। তা এটা মনে হয়, এটা যে শিল্পী যে তার মনে হবে। না, ভালো কাজ পেলে তো আমরা দেখতে পাবো। ভালো কাজ, ধরো যদি ওটিটিতে ভালো কাজ আসে, যদি ছবিতে কেউ আমাকে ডাকে, তাহলে ভালো কাজ হলে আমি নিশ্চয়ই করবো, কেন করবো না। সিরিয়ালটাকে তুমি আর সিরিয়ালটা আমি পারবো না, আর করবো না গো। হ্যাঁ, সিরিয়াল ছাড়া দিদির সাথে আজকে আমরা একদম ভীষণ খোলা মনে আড্ডা দিলাম। দিদি অনেক ধন্যবাদ, মানে দারুণ সময় কাটলো। অনেক সময় তোমার খেয়ে নিলাম আমি, কারণ আমার এত কথা না, তোমার অনেক সময় চলে গেল। একদম না, এটা আমার বরং এটা অনেক প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। এবং তোমার সাথে আড্ডা দিয়ে একদম মনে হলো না যে কোথাও গিয়ে আমি আলাদা করে একটা সেগমেন্ট করছি, একটা শ্যুট করছি। একদম খোলা মনের, ওই জন্যই বললাম একদম খোলা মনের আড্ডা হলো আজকে। দিদি ভীষণ ভালো থাকো ওঙ্কার বাংলার তরফ থেকে, এবং তুমি আমাদের সময় দিয়েছো, এটার জন্য ভীষণ অনেক ধন্যবাদ তোমাকে। এবং তুমি খুব ভালো থাকো, এরকম হাসি খুশি থাকো, আর একদম এরকম প্রাণ খুলে তুমি এরকম, মানে বলে না প্রাণবন্ত মানুষ, কিছু কিছু মানুষ থাকে যাদের পাশে বসলেও পজিটিভ ভাইব পাওয়া যায়। আমি এতক্ষণ এই চেয়ারটায় বসে সেই পজিটিভ ভাইবটা পেলাম, যে একটা একজন অভিনেত্রী যাকে আমরা সিনেমার পর্দায় ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং তাকে বিভিন্ন রকম চরিত্রে দেখেছি, সেই মানুষটার বাড়িতে এসে আজকে আমি একটা অন্য রকম মানুষকে চিনলাম, জানলাম, এবং আমার এই স্মৃতিটা আমার মনের মণিকোঠায় খুব সুন্দর করে যত্নে তোলা থাকবে, যে শিল্পীরা বড় মনের শিল্পী, মানে বড় শিল্পীরা আসলে বড় মনের মানুষ হন। শুধুমাত্র যারা পর্দায় আমরা দেখি, অনেক সময় যারা ওঙ্কার বাংলার পর্দায় এখন দেখছেন দর্শকরা, শুধুই একজন অভিনেত্রী বলে, রত্না ঘোষালকে যারা এতদিন চিনেছেন একজন বড় মাপের অভিনেত্রী বলে, আসলে মানুষটা কিন্তু খুব ভালো এবং ভীষণ মাটির মানুষ। আমি আজকে সত্যি দিদি, তোমার সাথে আলাপ না হলে বোধহয় এটা আমার জানা হতো না। খুব ভালো থেকো তুমি, আবারও বলি ভীষণ ভালো থাকো। এই মানুষগুলোর ভালো থাকা বোধহয় খুব জরুরি। তবে আমরা চাইবো যে এই মানুষগুলোর অভিনয় ক্ষমতা যেন হারিয়ে না যায়, এইভাবে অভিমান নিয়ে যেন চলে যেতে না হয়, সরে যেতে না হয়। তো আমরা দেখবো, আশা করবো রত্নাদিকে আগামী দিনে, যেমন দিদি বললেন যে ওটিটি প্ল্যাটফর্মের অফার হোক বা ভালো সিনেমার হোক, ভালো স্ক্রিপ্ট হোক, ভালো চরিত্রের অফার পেলে দিদি করবে। এবং আমি আশা রাখবো এবং শুভেচ্ছা জানাবো এবং এই শুভকামনাটা রাখবো যে যারা ডিরেক্টর রয়েছেন, যারা প্রডিউসার রয়েছেন, তারা এরকম ধরনের ভালো স্ক্রিপ্ট আনবে এবং আমরা রত্নাদিকে আবারও সিনে পর্দায় দেখতে পাবো, এবং ততটাই তার অভিনয় ক্ষমতা দেখব এবং সমৃদ্ধ হব। আজকে দিদি একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। খুব ভালো থেকো, আর আপনারাও ভালো থাকুন, ওঙ্কার বাংলার দর্শকরা ভীষণ ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, তাহলে আজকের মতো টাটা বাই বাই। দেখতে থাকুন টেলিকথা, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।